রাজধানীর মিরপুর যেন কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য। বাহুবলী আশিক গ্রুপের নৃশংসতার শিকার অনেকে। বাহারি পল্লী সহ বিভিন্ন এলাকায় মাদকের থাবা। আমরা তো ভুক্তভোগী আছে, এখন সমাজ ধ্বংস হচ্ছে কাদের? আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। ভিতরে আসছিল ৫-৬ জন, মোটামুটি ভর্তি পোলাপান, দাঁড়ায়া বৈশা, সবার হাতে অস্ত্র। সময়োপযোগী কারিকুলামের অভাবে শিক্ষিত বেকার বাড়ছে বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিবেচনায় নয়, মেধাভিত্তিক শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব আরোপ। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা। মন্তব্য জামায়াত আমিরের। দাম নিয়ন্ত্রণে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান। সংসদের ৩০০ জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। অর্থনীতিতে থাকবে না সরকার ও রাজনৈতিক দলের হস্তক্ষেপ বললেন মন্ত্রী। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির শর্ত পরিবর্তনের সুযোগ খতিয়ে দেখছে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি। নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজের ছড়াছড়ি, প্রায় ঘটছে দুর্ঘটনা। তিতাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ স্থানীয়দের। এই লিকেজগুলো এমন একটা পর্যায়ে ধারণ করছে, বিভিন্ন এলাকায় অল্প কিছু সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটতেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ যখনই বিস্ফোরণ ঘটে তারা তাদের দায় নিতে চায় না। নিজ দলে নজিরবিহীন চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগ দাবি। ৭২ এমপির গদি ছাড়তে রাজি নয় লেবার পার্টি নেতা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। এবার বিস্তারিত। তিলোত্তমা ঢাকা ২ কোটির বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন, এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তে ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব কেমন আছি ঢাকায়। প্রথম দিনে থাকছে মিরপুরের কিশোর গ্যাং আর মাদকের বিষাক্ত থাবার কথা। তানভীর মিজানের তোলা ছবিতে রিপোর্ট করছেন সুমাইয়া ঐশী। মিরপুর ১০-এর বিহারি ক্যাম্প। এখানে দিনে দুপুরে চলছে মাদক কেনাবেচা। এই মাদক ব্যবসা আর চাঁদাবাজি ঘিরেই মিরপুরে গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং। প্রতিনিয়তই তাদের অত্যাচারে আতঙ্কে থাকেন স্থানীয়রা। গত ১১ এপ্রিল এমনই এক কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর অবস্থায় চলে যান রিকশা চালক শামীম। তার পরিবার জানায়, বাহুবলী গ্যাংয়ের দৌরাত্মে প্রতিনিয়ত প্রাণনাশের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। ২০০০ টাকা উনি চাইছিল, টাকা দেওয়া হয়নি, তার জন্য বাহুবলী মাছ খাদ্যদানিতে লাগছে আর কিডনিতে লেগে গেছে। নাশ ফুরফুসি নাশ আছে, ওইটা কেটে গেছে পুরো। শামীমকে নিয়ে এই সাক্ষাৎকার ধারণের ২ দিন পর হাসপাতালে মারা যান তিনি। শুধু শামীম নন, বাহুবলীর আতঙ্কে তটস্থ থাকেন এলাকার প্রায় সব মানুষ। এই বাহুবলী এখন জেলে, তবে থেমে নেই তার গ্যাংদের সন্ত্রাসী কর্মকাণ্ড। এখানে ছুরি ঢুকাই দিয়েছে, আবার দ্বিতীয়বার এই ছেলে ৩ বার আঘাত করলো। আর ৩ দিন আগে বড় রান্দা নিয়ে ৬টার দিকে নিয়ে আইছিল। নিয়ে যাইতেছে, মামলাও দিতেছে না, কিছু না। ২ মাসের মামলা দিতেছে, আবার আয়া পড়তেছে, আবার এই রংবাজি। আমরা তো ভুক্তভোগী আছে, এখন সমাজ ধ্বংস হচ্ছে কাদের? আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে।
মিরপুর প্যারিস রোড সংলগ্ন উত্তর সিটি কর্পোরেশনের পরিত্যক্ত এই মার্কেট ভবনটি হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যদের আস্তানা। দিনের আলোতেও দেখা যায় নেশার আখড়া। চলতি বছরের জানুয়ারিতে একজন মোবাইল ব্যবসায়ীকে হত্যা করা হয় এই ভবনে এবং তারপর তার মরদেহ ফেলে দেওয়া হয় এই ভাঙা অংশ দিয়ে। এরকম আরও অসংখ্য হত্যা, মাদক এবং ছিনতাইয়ের ঘটনার এক অভয়ারণ্য হয়ে উঠেছে সিটি কর্পোরেশনের এই পরিত্যক্ত ভবনটিতে, যেখানে স্থানীয়রাও দিনে দুপুরে আসতে রীতিমতো শঙ্কিত হন। থানাতে যখন আমরা ডিএমপি কমিশনারে অভিযোগ দিয়েছি গত বছর বা তার আগে, জুলাইয়ের আগে যখন জমা দিয়েছি, সেই অভিযোগের কপি মাদক ব্যবসায়ীদের যারা শেল্টার দাতা তাদের হাতে চলে আসে। তারা আমাদের ফোন দিয়ে হুমকি প্রদান করে। কোনো একটা ক্রাইম করলো, এখানে কোনো একটা জায়গায় লুকিয়ে গেল, প্রশাসন আসলো, যেমন তাকে খুঁজে পায়নি। এখানে বিশাল অনেকগুলো রুম আছে। যখন এটা আপনার অ্যাকচুয়ালি পরিত্যক্ত হয় তখন থেকে পর্যন্ত প্রায় 12টা মার্ডার হয়েছে, যেটা আইনের কাছে আমাদের লিখিত আছে। ভবনটির বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। দ্রুতই সেটি ভেঙে নতুন করে পরিকল্পনা করার কথা জানিয়েছেন প্রশাসক। যেহেতু পরিত্যক্ত ভবন, সেখানে তো আমি এখানে নতুন করে আর কোনো কিছু করতে পারবো না। সেটাকে হয়তো বা ক্রাশ করে নতুন উদ্যোগে সেটাকে একটা মার্কেট নির্মাণ করতে হবে এলাকাবাসীর সুবিধার জন্য। তো আমরা এটা নিয়ে অলরেডি শাহালি মার্কেট এবং প্যারিস যে মার্কেটটা আছে এটা নিয়ে কাজ করছি। অত দ্রুত সময়ের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে সেটাকে আমরা একটা ব্যবস্থা করবো আর কি। এদিকে পল্লবী কালশি এলাকায় সক্রিয় আশিক গ্যাং। যুবলীগের সাবেক নেতা খালেকুজ্জামান জীবনের ছেলে এই আশিক। তার অনুসারীরা গেল ২৬ এপ্রিল কুপিয়ে জখম করে ইউসুফ নামের এই ব্যক্তিকে। সিসি ক্যামেরায় স্পষ্ট বিভৎস সেই হামলা। ভয়ানক সেই হামলার বর্ণনা দিচ্ছিলেন ভুক্তভোগী নিজেই। যখন আমি গেটটা খুলছি তখনকার মানে কোনো কি বলবো, কোনো আমি যে আগে থেকে জানবো কোনোভাবেই পসিবল না এটা। অভিযোগ, চাঁদা না দেয়ায় হামলা করে আশিকের অনুসারীরা। এ ঘটনায় ২৭ এপ্রিল মামলা করা হলেও ধরা ছোঁয়ার বাইরে আশিক ও হামলাকারীরা। ভিতরে আসছিল ৫-৬ জন, আর বাহিরে আমি পরবর্তীতে মানে তখনও আমি দেখিনি বাহিরে, পরবর্তীতে ভিডিওতে দেখছি যে 3টা অটো মোটামুটি ভর্তি, পোলাপান দাঁড়ায়া বৈশা, সবার হাতে অস্ত্র। কালশি রোডের এই স্টিলের ব্রিজ এলাকা এখন এক আতঙ্কের নাম। সন্ধ্যার পর থেকেই এখানে নির্ভয়ে চলাচল করা অসম্ভব। যে কোনো সময় কিশোর গ্যাংয়ের ছিনতাই এবং তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হতে পারেন যে কেউ। ডিএমপির তথ্য অনুযায়ী মিরপুরে এমন ছোট বড় কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আছে 32টি। কোনো এক অদৃশ্য কারণে তারা চিহ্নিত হলেও গ্রেফতার করা হয় না, কিংবা গ্রেফতার করলেও কয়েকদিন পরই ছাড়া পেয়ে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করে মিরপুর জুড়ে। কিশোর গ্যাং আর মাদকের বাড়বাড়ন্তে প্রতিনিয়তই আতঙ্কে থাকেন মিরপুরবাসী। চিহ্নিত এসব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি তাদের। পুলিশ তো জালের মতো ছড়িয়ে থাকতে পারে না, যেখানে পুলিশের অনুপস্থিতি সেখানে অপরাধকাণ্ড ঘটতে পারে। যে কোনো, শুধু মাদক না, যে কোনো অপরাধকাণ্ড ঘটে পুলিশের অনুপস্থিতি। শুধু মিরপুর নয়, দেশের প্রতিটি শহরেই কিশোর গ্যাং ও মাদকের থাবায় হুমকির মুখে কিশোর ও যুব সমাজ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। যমুনা টেলিভিশনে এই সংবাদ প্রচারের পর বাহুবলী গ্যাংয়ের হাতে নিহত রিকশা চালক শামীমের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। রাজনৈতিক ও পক্ষপাতিত্ব বিবেচনায় নয়, বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে এই কথা বলেন তিনি। এর আগে কর্মশালায় তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সময়োপযোগী কারিকুলাম জরুরি। প্রধানমন্ত্রী বলেন, মেধা পাচার রোধে গুরুত্ব দেওয়া হবে। উচ্চশিক্ষায় গবেষণার উপর জোর দেন সরকার প্রধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়। সরাসরি সরকার প্রধানকে প্রশ্ন করেন শিক্ষার্থীরা। অ্যানালাইসিস টুলগুলো সম্পর্কেও সেভাবে ট্রেনিং বা অ্যাক্সেসের সুযোগ নেই। এ সময় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করেন। বলেন, মেধার ভিত্তিতে নিয়োগে গুরুত্ব দিতে হবে। ঢাকা ইউনিভার্সিটির
সমালোচনা করেন। বলেন মেধার ভিত্তিতে নিয়োগে গুরুত্ব দিতে হবে। ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফরচুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে যে আমরা এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখছি, পত্রপত্রিকা পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেনেবল এক্সিলেন্স শীর্ষক কর্মশালায় অংশ নেন সরকার প্রধান। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেধা পাচার রোধ, মেধার লালন, কারিকুলাম ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পুঁথিগত বিদ্যার পাশাপাশি উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দেওয়ার উপর জোর দেন তিনি। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। তারেক রহমান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। সময়োপযোগী কারিকুলাম ছাড়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন বলে মনে করেন প্রধানমন্ত্রী। এজন্য ইন্টার্নশিপ সহ সরকারের নানান উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। এ সময় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে বাজারে অস্থিরতা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। জানান, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও জানান জামায়াত আমির। আগের থেকেই বাজার অস্থির, ইদানিং মনে হচ্ছে আরো একটু বেশি অস্থির। কেন অস্থির? মাঝখানে জ্বালানি সমস্যা ছিল, তার সাথে চাঁদার যন্ত্রণা ছিল। এই দুইটা মিলেই বাজার অস্থির হয়। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ থাকলেও সেই পথে হাঁটবে না সরকার, বরং চুক্তিটি পর্যালোচনা করে বিভিন্ন শর্ত পরিবর্তন করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, চুক্তিটি পর্যালোচনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি। সব সেক্টরের বিশেষজ্ঞ এবং এই সম্পর্কিত মন্ত্রণালয়গুলোর সাথে বসে চুক্তিটি মূল্যায়ন করবে সরকার। ব্রিফিংয়ে তিনি জানান, হামের টিকা কেনায় গাফিলতি তদন্তে রাষ্ট্রীয় ব্যক্তি, প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে। যদি তদন্তে বড় ধরনের গাফিলতি পাওয়া যায়, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে দেওয়ার ইম্প্যাক্ট কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব এবং আমি আশা করি যে আমরা সেরকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই।
হাম উপসর্গে 24 ঘন্টায় সিলেট ও ময়মনসিংহে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এরই মধ্যে সিলেটে প্রাণ গেছে 2 জনের। প্রাদুর্ভাব শুরুর পর এই নিয়ে সিলেটে মৃত্যু হলো 28 জনের। 24 ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 54 জন, মোট চিকিৎসাধীন 289 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে 26 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 96 জন রোগী। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে মেঝে কিংবা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। রাজধানীর হাম পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, আজকে তো 3 জন শিশুর মৃত্যু হলো। টিকা প্রদানের পরও কেন এই শিশু মৃত্যুর মিছিল এখনো থামছে না, এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? এবং আপনি যেখানে রয়েছেন রাজধানীর ডিএনসিসি হাসপাতাল, সেখানে আজকে কতজন রোগী ভর্তি হয়েছে? মারফি, প্রথম প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। আসলে আপনি যেটি বলছিলেন সেটির একটি ব্যাখ্যা কিন্তু এই হাসপাতাল থেকে, অর্থাৎ এই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা তিনি একটু আগে আসলে জানিয়েছেন। মারফি, আপনার মনে থাকবার কথা, ঠিক 20 তারিখে অর্থাৎ গত মাসের 20 তারিখে মূলত সেই যে বাংলাদেশের টিকা প্রদান কর্মসূচির সেটি উদ্বোধন হয়েছিল এবং তারপরে 3 সপ্তাহ পার হলে আজকে 11 তারিখ অর্থাৎ 21 দিন সম্পন্ন হয়েছে। সেই ব্যাখ্যাটি কিন্তু তিনি দিয়েছেন যে বাংলাদেশে যখন আসলে এই যে হামের টিকা দান কর্মসূচি চালু হয়েছিল সেটির পরে 3 সপ্তাহ আসলে পেরিয়েছে। এখন যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতার যে শক্তিমত্তা বৃদ্ধির করার যে প্রবণতা সেটি আসলে ক্রমান্বয়ে বাড়বে। ফলে সেই যে হামের প্রাদুর্ভাব সেটি আসলে কমে আসার চেষ্টা করবে। আপনি জানেন যে এর আগে যারা মৃত হয়েছেন, মারা গেছেন কিংবা যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু এই যে সময়টার আগে তারা আসলে ক্রমান্বয়ে তারা আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্ত হওয়ার ফলে বিভিন্ন ধরনের যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটি আসলে কমে যায়। তার ফলে অন্যান্য আনুষঙ্গিক অন্যান্য ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের কারণে কিন্তু সেই যে শিশুরা তারা মৃত্যুবরণ করেন এবং সেটির সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ফলে ধারণা করা হচ্ছে এই মাসের শেষের দিকে অর্থাৎ মে মাসের শেষের দিকে থেকে এই যে প্রাদুর্ভাব বা সংক্রমণের হার সেটি আসলে কমে আসার একটি সম্ভাবনা থাকবে। তবে এই হাসপাতালে ইতিমধ্যে কিন্তু প্রায় 450 রোগী ভর্তি রয়েছে এবং ক্রমান্বয়ে সেটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখানকার চিকিৎসকরা বলছেন এই পরিস্থিতি উদ্বেগজনক। এরকম পরিস্থিতি আগে কখনোই তারা দেখেননি। হামের এই যে প্রাদুর্ভাব কিংবা সংক্রমণ সেটি ক্রমান্বয়ে বাড়ছে। শুধুমাত্র ঢাকাতেই নয়, ঢাকার বাইরে থেকে কিন্তু প্রচুর রোগী আসছে। আমরা বিশেষ করে কথা বলছিলাম এখানে যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে বরিশাল এবং বিশেষ করে সাভার এলাকার রোগী বেশি দেখেছি। উত্তরবঙ্গ থেকে কিংবা নড়াইলের এলাকা থেকেও এসেছে এবং বিশেষ করে ঢাকার উপকূল যে সমস্ত শহর রয়েছে, নারায়ণগঞ্জ, সাভার, আড়াইহাজার, মানিকগঞ্জ, এই এলাকাগুলো থেকেও কিন্তু প্রচুর রোগী আসছে। মারফি, সেই খবরাখবরই জানাচ্ছিলাম। তবে যেটির কথা হচ্ছে যে এই মাসের শেষের দিক হয়তো সেই সংক্রমণের হার কিছুটা হলেও কমে আসতে পারে। রেজা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী সংবাদে এই বিষয়ে আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। দর্শক, আমাদের আরেক সহকর্মী আমাদের জন্য অপেক্ষা করছেন, তারেক মাহমুদ। তিনি যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে। তারেক মাহমুদ, রাজশাহী বিভাগের কি অবস্থা? সেখানে হামের প্রকোপ কমেছে কিনা? আজ নতুন করে কতজন রোগী ভর্তি হলো? সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে আমাদের জানাবেন। মারফি, রাজশাহীর পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো এবং আগের থেকে কিন্তু মৃত্যু এবং ভর্তির সংখ্যা অনেকটাই কমে এসেছে। আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় মোট 6 জন রোগী কিন্তু নতুনভাবে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত মোট 5 জন রোগী কিন্তু সাসপেক্টেড, তারা ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছে এবং গত কয়েকদিন থেকে কিন্তু মৃত্যুর যে বিষয়টি সেটি কিন্তু ঘটেনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড 10-24 নম্বর ওয়ার্ডে মোট 96 জন রোগী ভর্তি রয়েছেন এবং রাজশাহী বিভাগে মোট 20,71,000 টিকা দেওয়ার ফলে কিন্তু হামের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এবাদেও প্রথম অবস্থাতে আমরা যেমনটি দেখেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই 2 জন 3 জন 4 জন করে রোগী মারা যেত এবং ভর্তির সংখ্যাও কিন্তু প্রথম অবস্থাতে অনেকটাই বেশি ছিল। সেক্ষেত্রে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা ব্যবস্থায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিল। বিশেষ করে আইসোলেশন ওয়ার্ড, সেখানে কিন্তু বেড বাড়ানো থেকে শুরু করে অক্সিজেনের অতিরিক্ত লাইন এবং লাইনের যে সেবা সেটি এবং আইসিইউ সেবা
আইসিইউ বেড বাড়ানো থেকে শুরু করে হাসপাতালের নার্স চিকিৎসকদের স্পেশাল টিম তাদের দীর্ঘ প্রচেষ্টা এবং এই রাজশাহী বিভাগ জুড়ে 20,71,000 টিকা দেওয়ায় কিন্তু হামের পরিস্থিতি অনেকটাই কমে এসেছে। মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে, ভর্তির সংখ্যাও কমে এসেছে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি যতটুকু দেখতাম যে প্রথম অবস্থাতে কিন্তু হাসপাতালে গাদাগাদি করে আর রুগীদের যে থাকার যে বিষয়টি সেটি কিন্তু এখন নেই, এবং মেঝে এবং এই বারান্দায় কিন্তু রুগীর সংখ্যা খুবই কম। রুগীর সংখ্যা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমে এসেছে। মারফি, শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িতরা ডিবি পুলিশের নজরদারিতে আছে, যে কোনো সময় গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন মহানগর ডিবির দায়িত্বে থাকা এই অতিরিক্ত কমিশনার। এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে চলতি মাসের 11 দিনে তালিকাভুক্ত চাঁদাবাজ 154 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে 261 জন। মোট 568 জন গ্রেপ্তারের তথ্য জানিয়ে তিনি বলেন, মহানগরকে নিরাপদ রাখতে বিশেষ অভিযান চলবে। তিনি জানান, ডিবি পুলিশের ওয়ারি জোনের অভিযানে যাত্রাবাড়ি থেকে পেশাদার 5 ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঈদে বিকাশের এজেন্ট বা স্বর্ণের দোকানে ডাকাতির পরিকল্পনা করছিল। খুনিদেরকে আমরা মোটামুটি একটা ছকের ভিতর নিয়ে আসছি, আমরা একটা নির্দিষ্ট টার্গেটকে নিয়ে গেছে। তবে আমরা কোনো বিষয় ছাড় দিচ্ছি না, শুধু ওই এক টার্গেট নিয়ে আমরা পড়ে আছি তা না। আপনারা এখানে জানেন যে মিডিয়াতে প্রচুর এটা নিয়ে আসছে, বিভিন্ন কথা আসছে, তা আমরা সবগুলো সাদরে গ্রহণ করেছি, কারণ আমাদেরকে সবগুলো দেখতে হবে। এটা তো মানে একবারে রহস্য উদ্ঘাটন না করার জন্য না করা পর্যন্ত আমরা সবগুলো তথ্য মাথায় রেখে আমরা এগোচ্ছি। একের পর এক গ্যাস বিস্ফোরণে আতঙ্কের জনপদ হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। 24 ঘন্টার ব্যবধানে 2টি বিস্ফোরণে প্রাণ গেছে, একজনের দগ্ধ 8 জন কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। স্থানীয়দের অভিযোগ, সংযোগ স্থাপনের পর গত 40 বছরেও না হয়েছে সংস্কার, না হয়েছে কোনো নিরীক্ষা। কোথাও গ্যাস লিকেজের খবর জানা গেলেও তা ঠিক করতে অনীহা প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, শীতলক্ষা নদী ঘেঁষা ঘনবসতিপূর্ণ এক জনপদ। সন্ত্রাসী হামলা, খুনোখুনি কিংবা রাজনৈতিক নানা কারণে নারায়ণগঞ্জ সবসময় ছিল আলোচনায়। তবে বিগত কয়েক বছর ধরে সে সব কিছু ছাপিয়ে গেছে গ্যাস বিস্ফোরণের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাসের সঞ্চালন লাইনগুলো 4 দশক পুরনো। বাৎসরিকভাবে করা হয় না কোনো নিরীক্ষা। বহু স্থানে ভঙ্গুর পাইপ থেকে হয় গ্যাস লিকেজ। সেই বিষয়ে তিতাস কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সুরাহা মেলে না অভিযোগ বাসিন্দাদের। 30-35 বছর আগের যে লাইনগুলো ঢুকেছে, সেই লাইনগুলোর মধ্যে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় লিকেজের সৃষ্টি হয়েছে। এই লিকেজগুলো এমন একটা পর্যায়ে ধারণ করছে, বিভিন্ন এলাকায় অল্প কিছু সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটতেছে। তিতাসের কমপ্লেন জানাইছে, হেরা কোনো কিছু করে নাই বাবা। প্রত্যেকটি মাইরা জোড়া লাগাইছে হেরা, আর ছোট লিকেজ সেগুলি কোনো কাজ করে নাই। 30-40 বছর আগে যে গ্যাস লাইনগুলো দিয়ে গেছে, সেই গ্যাস লাইনগুলো এখন পর্যন্ত আর নতুন করে কোনো পদক্ষেপ নেয় নাই। শুধু পুরনো লাইনই নয়, অবৈধ সংযোগের ঘটনাও কম নয়। সেসব সংযোগ স্থাপনে ব্যবহার করা হয় নিম্নমানের পাইপ ও রাইজার। এতে প্রতি বছরই ঘটছে গ্যাস বিস্ফোরণে প্রাণহানির ঘটনা। দগ্ধ হয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করেন। তবে তিতাস কর্মকর্তার দাবি তিতাসের যতটুকু দায়িত্ব তা পুঙ্খানুপুঙ্খভাবেই পালন করা হয়। অন্যান্য সংস্থা দায়িত্ব এড়াতেই তিতাসের উপর দায় চাপায়। পরিষ্কারভাবে জানতে পারি যে তিতাস গ্যাসের যে লাইন সেটি অনেক পুরনো। তিতাস গ্যাস কর্তৃপক্ষ যখনই বিস্ফোরণ ঘটে তারা তাদের দায় নিতে চায় না, দায়টি অন্যভাবে তারা কাটানোর চেষ্টা করে। আমরা বারবার বলার পরেও তিতাস গ্যাস সেই দিকে কোনো দিকে নজর দিচ্ছে না। বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ব্যবহারের পরে আগুনে এটা ব্যবহার করার ফলে কিন্তু সেই জায়গাগুলো লিকেজ হয়ে যায়। গ্যাসের যে ধর্ম, সে যদি কোথাও ফাঁকা না থাকে, বাইরের বাতাস যদি ভিতরে প্রবেশ করার জায়গা না থাকে, ভেন্টিলেশন যদি না থাকে, সেখানে কিন্তু আগুনের একটু স্পার্ক পেলেই সেটা কিন্তু একটা বড় বিস্ফোরণ সেখানে ঘটে। রাজার পর্যন্ত আমাদের কাজ, রাজারের কোনো লিকেজ আসছে কিনা, রাজার পর্যন্ত রাজারের পর যে হাউস লাইন সেটার দায়িত্ব কিন্তু গ্রাহকের উপর বর্তায়। তবুও এখানে বিষয়টা বলি, গ্রাহক অনেক সময় চুলা বন্ধ না করে ঘুমিয়ে যায়। সকালের দিক দিয়ে যখন সে লাইন প্যাক হয়ে থাকে গ্যাসটা, সকালের দিক দিয়ে যখন সে চুলা জ্বালাতে চায়, অথবা সিগারেটের জন্য হোক অথবা অন্য কয়েল জ্বালানোর জন্য হোক, যে কোনো কারণে যদি যখন আগুন ধরে তখনই এটা বিস্ফোরণ ঘটে। 24 ঘন্টার ব্যবধানে গ্যাস বিস্ফোরণে 8 জন দগ্ধ এবং 1 জনের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ইউনো। তিতাস আছে, তিতাসের সাথে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, যেহেতু লাইনগুলো দীর্ঘদিনের পুরনো লাইন। ফায়ার সার্ভিসের যেটা তথ্য আমরা পেলাম, যেমন গতকালকের যে ঘটনাটা বললেন, ওখানে গ্যাস লাইন লিকেজের একটা আলামত আমরা পেয়েছিলাম ফায়ার সার্ভিসের সূত্র মতে। তো আমরা তিতাসের সাথে এটা নিয়ে আমরা বসবো। 2020 সাল থেকে চলতি বছর পর্যন্ত নারায়ণগঞ্জে শুধু গ্যাস বিস্ফোরণেই প্রাণ গেছে প্রায় 100 জনের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এক ফোঁটা সুপেয় পানির মূল্য যে কত তা হাড়ে হাড়ে টের পান খুলনার উপকূলীয় এলাকার বাসিন্দারা। বিকেল হওয়ার আগে কলস নিয়ে ছুটতে হয় খাবার পানির খোঁজে। সংকট মেটাতে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের জন্য 20,000-এর বেশি পানির ট্যাঙ্ক সরবরাহ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বিনামূল্যে এই ট্যাঙ্ক বিতরণের কথা থাকলেও টাকা নেয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। বেলা পড়তেই দুশ্চিন্তার ভাঁজ ষাটোর্ধ্ব রাধিকা রায়ের কপালে। এখনই ছুটতে হবে কলসি নিয়ে। সন্ধ্যার আগেই আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে পানি আনতে। না পারলে পানি ছাড়াই কাটাতে হবে একটি দিন। খুলনার পাইকগাছার দেলুটি গ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। সেখানে রাধিকার মতো শত শত মানুষ ছুটে আসেন পানি নিতে। আমার ডেলি জল নিতে আয়, এক কলসি করি। এক কলসি জল তো হয় না, তাও আবার অনেক সময় কষ্ট করি। আমি আসছি এখান থেকে প্রায় 1 কিলোর আপে আর কি। আমাদের জলের যে সুপেয় জল এবং পানির যে অভাব, এটা কারোর বলে বোঝানো যাবে না। বৃষ্টির পানি সংরক্ষণের এই ব্যবস্থা অন্য এলাকা বা উপজেলায় নেই, তাই এলাকাবাসীর ভরসা পুকুর। একটি মিঠা পানির পুকুর থেকে পানি আনতে সময় ব্যয় হয় 1 ঘন্টারও বেশি। হাঁটতে হয় মাইলের পর মাইল। সব কাজ বাদ দিয়ে পানির পেছনে ছুটতে হয় নারীদের। খালি কলস নিয়ে ফিরে যাচ্ছি, যদি এখন পানি না আনতে পারি তাহলে একজনের শরীরকে এক জায়গায় নিরাত্রে খাতে হবে। মনে করেন 1 গ্লাস পানি যদি রাস্তার মানুষ খাতে চায়, তো আমরা বলি যে পানি না চাই, যদি ভাত চান তা ভাত দেবো, কিন্তু পানি আমরা দিতে পারবো না। কয়রা, পাইকগাছা ও দাকব উপজেলায় খাবার পানির সংকট মেটাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের জন্য 2017-18 অর্থ বছর থেকে পর্যায়ক্রমে 20,000-এর বেশি পানির ট্যাঙ্ক সরবরাহ করা হয়েছে। বিনামূল্যে এই ট্যাঙ্ক বিতরণের কথা থাকলেও জনপ্রতি 8 থেকে 10,000 টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। যারা টাকা দিতে পারেননি তাদের ট্যাঙ্ক দেওয়া হয়নি এমন অভিযোগও রয়েছে। পেয়েছি টাকার মাধ্যমে, ধরো এরা টাকা নিয়েছে 4500 প্রথম, তারপরে নিয়েছে 1700। আমরা গরিব মানুষ, টাকাও দিতে পারি না, কিন্তু আমাদের ট্যাঙ্কিও হয় না। টাকা দিছি ওই মেম্বার চেয়ারম্যানের কাছে দেয়া বললি ওই তারা মেম্বারের অধ্যক্ষ। তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের প্রতিনিধিরা টাকা নিয়ে ট্যাঙ্ক বিতরণ করেছেন বলে দাবি তাদের। টাকা 5,000 নিয়ে 2,000 নিয়ে ওই অনেকের দিছে, সেটা আগের সময় হয়েছে, কিন্তু পরবর্তীকালে আর সেটা হয়নি। আমাদের কাছে এসে বলেছে যে অমুক এমপির লোক, তার কাছে আমি এই টাকাটা দিয়েছি, দেখি আমরা একটা পানির ট্যাঙ্কি পাই কিনা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো কর্মকর্তা ট্যাঙ্কের জন্য টাকা নেওয়ার সুযোগ নেই বলে দাবি করেন এই কর্মকর্তা। দেখা যাচ্ছে ওয়ার্কশপ কমিটি এমন লোককে চেনেই না, সে যে বলতেছে যে আপনি এই টাকাটা দেন, আমি করে দিচ্ছি, আমি তো অমুকের। এতে ওয়ার্কশপ কমিটিও একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে, আমরাও অনেক জবাবদিহির ভিতরে আসতে বাধ্য হচ্ছি। খুলনার উপকূলীয় এই অঞ্চলে সুপেয় পানি সংগ্রহের এই সংগ্রাম নিরন্তর। 1 কলস পানির জন্য ছুটতে হয় মাইলের পর মাইল। দ্রুত টেকসই সমাধান না হলে এই সমস্যা আরও ঘনীভূত হবে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। দিনাজপুরের সম্পত্তির ভাগাভাগি নিয়ে বাবা ও সৎ ভাইকে খুন করার অভিযোগ উঠেছে দ্বিতীয় পক্ষের 2 সন্তানের বিরুদ্ধে। পুলিশ জানায় সকালে চিরির বন্দর উপজেলায় এই খুনের ঘটনা হয়। দুলু মিয়ার 2 স্ত্রী ও 4 ছেলে। 16 বিঘা জমির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বাবা দুলু মিয়া ও সৎ ভাই কাবিলকে ছুরিকাঘাত করে দ্বিতীয় পক্ষের ছেলে সাদিকুল ও সাকিব। এ সময় বাধা দিতে গেলে আহত হয় আরেক সৎ ভাই হাবিল। ঘটনাস্থলে মারা যায় বাবা দুলু মিয়া ও সৎ ভাই কাবিল। ঘটনার পরপরই পালিয়ে যায় সাদিকুল ও সাকিব। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানেলে গোসলে নেমে নিখোঁজ 2 কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভোরে মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। নিহত মনিরুল ও শুভ গোদ্দাইল বাগপাড়া আলিম মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় ডিএনডি ক্যানেলে গোসল করতে নামে 2 কিশোর। এ সময় পানিতে তলিয়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। আজ ভোরে দুজনের মরদেহ ভেসে ওঠে ক্যানেলে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধরের ঘটনায় দেয়া এফআইআর পরে প্রত্যাহার কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল জারি করেন। এ সময় হাইকোর্টে নারায়ণগঞ্জের 7 খুনের মামলার এজাহার প্রসঙ্গ তুলে আনা হয়। হাইকোর্টে বলেন, একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহারের সুযোগ নেই। গত 8 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারধরের পর পাভেলকে শাহবাগ থানায় রেখে আসা হয়। পাভেল অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে মারধর করেছিলেন। রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর চট্টগ্রামের বিমানবন্দর ইপিজেডে বেহাল সড়ক সংস্কার শুরু করেছে সিটি কর্পোরেশন। চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও নিরসন হওয়ায় খুশি যাত্রী, পথচারী এবং চালকরা। প্রথম ধাপে বেশি ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার হচ্ছে, বাকি অংশ দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের। কয়েকদিন আগেও চট্টগ্রাম বিমানবন্দর সড়কের ইপিজেড অংশ ছিল ভোগান্তির আরেক নাম। খানাখন্দে ভরা সড়ক, জমে থাকা পানিতে লেগেছিল দুর্ঘটনা, চলাচল হয়ে উঠেছিল দুর্বিষহ। তবে পাল্টাচ্ছে সেই চিত্র। গত 2 মে যমুনা টেলিভিশনে জনদুর্ভোগের সংবাদ প্রচারের পর শুরু হয়েছে সংস্কার কাজ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের লোপ নির্মাণের কারণেই ক্ষতিগ্রস্ত সড়কে চলছে কার্পেটিং। তুলনামূলক বেশি ভাঙাচোরা অংশ মেরামত করায় চলাচলে ফিরছে স্বস্তি। এখন ভাঙ্গাচোরা আগের থেকে অনেক ভালো হয়েছে, মানুষের ভালো হয়েছে, সবার জন্য এখন ভালো হয়েছে। খুবই খারাপ ছিল, মানে চলাফেরা করা খুব কষ্টকর হয়ে যেত। এখন মোটামুটি রাস্তাটা হওয়ার জন্য একটু সুবিধা হয়েছে। এত কষ্ট ছিল, আপনাদের একটা নিউজ করছিলেন কিছুদিন আগে, মনে হয় 7-8 দিন আগে। এরপরেই মনে হয় যারা তত্ত্বাবধানের দায়িত্বে কাজ ছিল তারা কাজটা করছে। উন্নয়নের প্রতিযোগিতা দরকার আমাদের। উন্নয়ন করেন, প্রতিযোগিতামূলক কাজ করেন, দেশ উন্নয়ন হোক। একটুখানি শহর চট্টগ্রাম। এ সড়ক দিয়ে চলাচল করে পণ্যবাহী গাড়ি ও গণপরিবহন। ছোট বড় গর্তে পড়ে যন্ত্রাংশের অনেক ক্ষতি হয়েছে এতদিন। সংস্কার শুরুর পর চলাচলে ঝুঁকি কমেছে বললেন চালকরা। 100 বস্তা যদি মাল লয়ে এই রাস্তা দিয়ে যাইতাম, গাড়ি মনে করেন পল্টি খাওয়ার অবস্থা হয়ে যেত। বৃষ্টি হইলে তো এখন আর কোনো সমস্যা না। আগত হালকা বৃষ্টি হইলেও মনে করেন গাড়ি চালার কোনো ব্যবস্থা ছিল না। অনেক ভাঙা ছিল, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। গাড়ি চালানো যেত না, অনেক ক্ষতিগ্রস্ত হইতো, আমরা ডেলি বিয়ারিং চলে যেত। মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হইতো। আপনারা রিপোর্ট করার পরে অতি শীঘ্রই রাস্তাটা ঠিক হয়েছে। সিটি কর্পোরেশনের দাবি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এলিভেটেড এক্সপ্রেসওয়ের লোপ নির্মাণ দীর্ঘায়িত হওয়ার কারণেই এই বেহাল দশা। তাদের প্রকল্প শেষ হওয়ার পর পুরোপুরি সংস্কারের আশ্বাস মেয়রের। অনেক আগে ম্যাক্সকে ডাকিয়েছে, ম্যাক্সকে এখানে ডেকে তাদেরকে আমি বলে দিয়েছি যে ইমিডিয়েটলি ম্যাক্সের কাজগুলো করে দেওয়ার জন্য। ওইখানে ক্লিনিংয়ের কাজ আছে, মাটি সরানোর কাজ আছে, তারপর তাদের প্রচুর ইকুইপমেন্টস তারা রেখে দিয়েছে। ক্লিনিংয়ের কাজটা যখন করে দিয়েছে এবং তাদের ইকুইপমেন্টসগুলো সরিয়ে নিয়েছে, এখন রাস্তার কাজটা আমরা করে দিচ্ছি। ভোগান্তি নিরসনেই বাকি অংশও দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের নামাজের জানাজা মগবাজারের তার বাসার সামনে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় আত্মীয় স্বজন, দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। এরপর সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তার মরদেহ। দাফন হবে বনানী কবরস্থানে। আতাউর রহমানের মেয়ে শর্মিষ্ঠা রহমান জানান, গত 1 মে বাসায় পড়ে যাওয়ার পর এই নাট্য সারথীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে ধানমন্ডির একটি হাসপাতাল
হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। গত শনিবার শারীরিক অবস্থার খানিক উন্নতি হলে খুলে নেওয়া হয় লাইফ সাপোর্ট, কিন্তু একদিন পরেই আবারও তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার দিবাগত রাত 1টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন 21 ও স্বাধীনতা পদকে ভূষিত এই গুণীজনকে। তার বয়স হয়েছিল 84 বছর। আবারও স্বাগত জানাচ্ছি, দেখছেন দুপুরের বাংলাদেশ। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ। দলীয় কোন্দলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমারের গদি নিয়ে শুরু হয়েছে টানাটানি। স্থানীয় নির্বাচনে ভরাডুবির জেরে নজিরবিহীন চাপে পড়েছেন লেবার পার্টি নেতা। তার পদত্যাগের দাবি তুলেছেন একের পর এক দলীয় আইন প্রণেতা। পদত্যাগও করেছেন স্টারমার প্রশাসনের কমপক্ষে 6 জন। অবশ্য এখনই পদত্যাগে রাজি নন স্টারমার। দাবি এতে বিপদে পড়বে দেশ ও দল উভয়ই। 14 বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে 2024 সালে বিপুল জয় নিয়ে ক্ষমতায় এসেছিল লেবার পার্টি, কিন্তু দেশ ও দেশের বাইরের নানামুখী সংকটে অর্থনৈতিক চাপ কাটেনি। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মসনদে বসা লেবার পার্টির ওপর জনসাধারণের ক্ষোভ হতাশার নমুনা দেখা গেল স্থানীয় নির্বাচনে। গেল সপ্তাহেই প্রায় 1500 কাউন্সিলে ধরাশয়ী হয় দলটির প্রার্থীরা। এরপরই টানাপোড়েন শুরু হয় লেবার পার্টিতে। কের স্টারমারের ভূমিকা নিয়ে বিভক্ত দলটি। বর্তমান প্রধানমন্ত্রী পরবর্তী নির্বাচনে দলের দায়িত্ব নেয়ার মতো যোগ্য নন বলে মনে করছেন অনেকে। অসন্তোষ এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজ দলের কমপক্ষে 72 জন এমপি স্টারমারকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তালিকায় আছেন ডেপুটি প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের মতো হাই প্রোফাইলরাও। পদত্যাগের সময়সীমাও বেঁধে দিতে চেয়েছেন কয়েকজন। ক্ষুব্ধ হয়ে নিজেরাই পদত্যাগ করেছেন 6 জন পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি পিপিএস। ভুল স্বীকার করলেও এই মুহূর্তে সরে যেতে চান না স্টারমার। দলীয় নেতৃত্বের লড়াইয়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি ও নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। নিজেকে সংশোধনের সুযোগ দিতে দলীয় নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন। আমি জানি মানুষ দেশ নিয়ে হতাশ, রাজনীতি নিয়ে আমাকে নিয়ে হতাশ। জানি আমাকে নিয়ে সন্দেহ আছে অনেকের, আর এটাও জানি তাদের ভুল প্রমাণ করতে হবে, আর তা করব। আমরা খুব ঝুঁকিপূর্ণ সময় পার করছি। কেবল তাই নয়, বিপজ্জনক বিরোধীদের মোকাবিলা করছি। কেবল লেবার পার্টির জন্য নয়, আমরা সঠিক সিদ্ধান্ত না নিলে পুরো দেশই ভুল পথে যাবে। 2016 সালে ডেভিড ক্যামেরনের দ্বিতীয় মেয়াদ থেকে 2024 সাল পর্যন্ত যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রী দায়িত্বের মেয়াদ পূর্ণ করতে পারেননি। থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস ও ঋষি সুনাকের পথেই স্টারমারকে হাঁটতে হয় কিনা সেটাই দেখার বিষয়। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে বেড়ে চলেছে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা। ট্রাম্পের শান্তি উদ্যোগকে অযৌক্তিক দাবি বলছে তেহরান। অন্যদিকে তেহরানের প্রস্তাবকে স্টুপিড আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। আবার হামলা শুরুর হুমকিও দিয়েছেন। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে উপযুক্ত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তেহরান। যুদ্ধবিরতির মাঝেও থামছে না উত্তেজনা। একদিকে শান্তি আলোচনার কথা, অন্যদিকে পাল্টাপাল্টি হুমকি আর কড়া বক্তব্যে এখনো মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান। ইরানে চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শান্তি প্রস্তাবে ইরানের পাঠানো জবাব খুবই বাজে বলে উড়িয়ে দেন তিনি। ওরা আমাদের যে জবাব পাঠিয়েছে সেটি খুবই বাজে। আমি পুরোটা পড়াও শেষ করিনি। এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, যেখানে ডাক্তার এসে বলেন আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগকে ফের অযৌক্তিক দাবি বলেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন যুদ্ধবন্ধের নামে ওয়াশিংটন এমন সব শর্ত দিচ্ছে যা গ্রহণযোগ্য নয় তেহরানের কাছে। আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র অযৌক্তিক দাবি করে চলেছে। যুদ্ধ বন্ধের নামে ওয়াশিংটন এমন কিছু শর্ত চাপিয়ে দিতে চাইছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র একদিকে শান্তির কথা বললেও অন্যদিকে চাপ ও হুমকির নীতি অনুসরণ করছে।
এদিকে ট্রাম্পের হুমকির জবাবে আরও কড়া ভাষায় সতর্ক বার্তা দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। বলেন, যে কোনো আগ্রাসন বা সামরিক পদক্ষেপের উপযুক্ত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তেহরান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাব মেনে না নিলে কোনো সমাধান হবে না। বিদ্রূপ করে বলেন, ওয়াশিংটন যত বেশি সময়ক্ষেপণ করবে তত বেশি মূল্য চুকাতে হবে মার্কিন করদাতাদের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।